শ্বশুর বাড়িতে আবদার ছিল 1,75,000 টাকা দিয়ে যেন কোরবানিতে একটা গরু দেওয়া হয়। আমার ননাসকে এই কারণে অত্যাচার করা হয়েছে, মারা হয়েছে। এখন আপু কিন্তু আর আমাদের মাঝে বেঁচে নেই। আমার হাজবেন্ডরা হচ্ছে 4 ভাই বোন, তাদের মধ্যে এই একটা মাত্র বোন যে কিনা আমার হাজবেন্ড সবার থেকে অনেক বড়। তো উনি হচ্ছে আমার বড় ননাস, যিনি কিনা এই কারণে মারা গিয়েছিল। অনেকেই জানতে চেয়েছিলেন, শ্বশুরবাড়ির মানুষের ভাই অনেক চাহিদা থাকে যেগুলো কিনা পূরণ করতে হয়। তো ছেলেকে বিয়ে করানোর পর তাদের চাহিদা একটার পর একটা বাড়তেই থাকে। ননাসের শাশুড়ি যত হচ্ছে আবদার সব কিন্তু পূরণ করতো আমার হাজবেন্ড। তারা 3 ভাই, তারা 3 ভাই মিলে তাদের বোনকে ভালো রাখার চেষ্টা করতো। এত কিছু পেয়েও তারা কখনো সন্তুষ্ট হতো না। এই যে ঈদের সময় শ্বশুরবাড়ি যতজন মানুষ ছিল, তাদের দেবর, ভাসুর, শ্বশুর, শাশুড়ি সবাইকে কিন্তু ঈদে কোরবানিতে কাপড় দেওয়া হয়। সেই পাশাপাশি হচ্ছে রোজার সময় রোজার বাজার করে দেওয়া হয়। এমন অনেক তাদের দাবি থাকে, যেমন ফলের সিজনে আম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে সবকিছু তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। তো এই চাহিদাগুলো আসলে আমার হাজবেন্ড তারা 3 ভাই মিলে পূরণ করে। সবাই আসলে এমন না যে সবার অঢেল রয়েছে, সবাই অঢেল তাদের দিতে থাকবে। তারা 3 ভাই মিলে চেষ্টা করে তাদের বোনের শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য। কিন্তু তাদের চাহিদা এতটাই বাড়তে থাকে যে কোরবানির সময় গরু চেয়ে বসে, কারণ তারা একটা হাটে গরু দেখে এসছে যেটার দাম হচ্ছে 1,75,000 টাকা। আর সেটার দাবি হচ্ছে তার শাশুড়ির কোরবানির আগের দিন সেই গরু যেন দিয়ে আসে তাদের বাড়িতে। প্রথমেই কিন্তু এই কথা আমরা জানতাম না যে তাদের শাশুড়ি এই চাহিদা ছিল। আমার ননাস আসলে নিজে খুবই লজ্জা পেত এগুলো নিতে, কারণ তার 3 ভাইয়েরই সংসার রয়েছে। যেমন আমার হাজবেন্ড আগে যেহেতু সে প্রবাসী ছিল তখন সে দিতে পারতো, বাট এখন কিন্তু তার সেই অ্যাবিলিটি নেই, যেহেতু সে এখন বাংলাদেশে আছে। তো ওইদিকে আমার ননাস যেহেতু বলেনি, যার কারণে আমার ননাসের উপর অনেক অত্যাচার করা হয়েছে। তাকে এমনও হয় যে তার শাশুড়ি নিজে গায়ে হাত পর্যন্ত দিতে আসতো তার শরীরে। আর শাশুড়ি ছিল হচ্ছে আবার তার ফুপু, কেননা আমার যে ননাস আছে, ননাসের বিয়ে হয়েছে আমাদের পরিবারের মধ্যে। আমার শ্বশুরের বোন হচ্ছে আমার ননাসের শাশুড়ি আর কি। তো এই কারণে আমার শ্বশুর আবার কিচ্ছু বলতো না তার বোনকে, এবং আমার শ্বশুরের কথা ছিল যে আমার মেয়ে ভালো থাকলেই হয়েছে, তোমরা ভাইরা মিলে দিয়ে চেষ্টা করো। কিন্তু তার বোন তার বোনকে কিন্তু সে বললেই থেমে যায়। তো সেক্ষেত্রেও সে কখনো তার বোনকে কিছু বলতো না। তো যাই হোক, যেটা হয়েছে তার বোনের জন্যই আজকে তার মেয়েকে হারিয়েছি, মানে আমার ননাসকে আমরা হারিয়েছি। সংসারে একটা মেয়ের উপর অনেক চাপ থাকে। তার ভিতরে আমার ননাসের যখন ননাস মারা যায়, তার কিছু মাস আগে হচ্ছে আমার ননাসের একটা বাচ্চা মারা গিয়েছে। মানে তার 3 ছেলে মেয়ে, 4 নম্বর বাচ্চাটা মারা যায়। তো ওই বাচ্চা যেটা মারা যাচ্ছে সেটারও হচ্ছে দোষারোপ আমার ননাসের উপরে করতে থাকে। চারিদিক থেকে আমার ননাসকে কিভাবে চাপে রাখা যায়, কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়, সব চিন্তা ভাবনা তারা করতো। তো এক পর্যায়ে গিয়ে হচ্ছে আমার ননাস স্ট্রোক করে। আপনারা অনেকেই জানেন, আমি সেই ভিডিও দিয়েছি, যেটাকে বলে হচ্ছে মিনি স্ট্রোক। তো মিনি স্ট্রোক করলে আসলে খুব বেশি একটা অনেকে শুনেছে যে ক্ষতি হয় না। আপুকে নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পরে তার অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে ঘটে, এবং যখন কিনা আমরা ঢাকায় নিয়ে আসতে চাচ্ছিলাম, যেহেতু এটা আমাদের গ্রামের বরিশালের দিকে তাকে এডমিট করানো হয়েছিল। তো এরপর তাকে যখন আমরা ঢাকা নিয়ে আসতে চেয়েছিলাম, বাট তখন ডাক্তার হচ্ছে আমাদেরকে অ্যালাউ করে না। ও ডাক্তার বলে যে তার অবস্থা এতটাই খারাপ, যদি আপনারা তাকে নেন অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু। তো এই কথা শুনে তো আমরা সেই রিস্ক নেইনি। তো রাতের বেলার দিকে হচ্ছে আপু মারা যায়। রাতের বেলা আমাদের কাছে ফোন চলে আসে। তো এটা হচ্ছে আমাদের গত বছরের ঘটনা। অনেকেই জানেন, যারা আমার পুরনো দর্শক রয়েছেন, আজ থেকে প্রায় গত কোরবানির কথা বলছি আর কি, প্রায় 1 বছর তো হয়ে গিয়েছে। গত কোরবানিতে আমাদের না ছিল আনন্দ, না ছিল কোনো খুশি। এইবার কোরবানি আসতে আমাদের সেই পুরনো কথা মনে পড়ে গিয়েছে। আজকে আমরা বাইরে ঘুরছি, হাঁটছি ঠিকই, যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘোরা হাঁটার মধ্যে আমার ননাসকে নিয়ে কথা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড তারা তো এখনো বিলিভ করতে পারে না তাদের বোন আর নেই, যেহেতু তাদের একটা মাত্র বোন, তাও বড় বোন। যখন ছোটবেলা তাদের মা মারা যায়, তখন আমার ননাসই কিন্তু আমার হাজব্যান্ড এবং তাদের ভাইদের কিন্তু বড় করেছে, দেখভাল করেছে। তো এই কারণে বোনের প্রতি তাদের একটা অন্যরকমের ভালোবাসা, মায়ের কাছ থেকে যে আদর, স্নেহ, ভালোবাসা, সেটা কিন্তু তারা তাদের বোন থেকে পেয়েছে। তো এই কারণে বোনকে তারা অনেক ভালোবাসা, সেই বোনকে তারা হারিয়ে ফেলেছে। মানুষের মধ্যে আসলে দিন দিন মনুষ্যত্ব বোধ উঠে যাচ্ছে, এই কথাটা আমি এই কারণে বলছি, কারণ তাদের চাহিদার লেভেলটা দিন দিন আসলে এতটাই বাড়তে থাকে, যেটা কিনা আমার হাজব্যান্ড বা তাদের ভাইদের দেওয়ার কোনো রকমের সম্ভব হচ্ছিল না। শ্বশুর বাড়িতে মানসিক টর্চার এবং অত্যাচারে আপু কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তো একটা পর্যায়ে গিয়ে উনি মিনি স্ট্রোক করে। তো মিনি স্ট্রোক করেছে, সেটা কিন্তু আমরা পরবর্তী যখন অনেক হাসপাতালে ভর্তি করানো হয় তখন জানতে পারি। গত বছর ঠিক কোরবানির কয়েকদিন আগে আপুকে নিয়ে এরকমের হাসপাতালে আমরা দৌড়াদৌড়ি করি, আর কোরবানির 2 দিন আগে কিন্তু আপু মারা যায়। তো এই কারণে আসলে এই বছর কোরবানির আগ মুহূর্তে ঠিক আপুর কথা আমাদের মনে পড়ছিল। আর 2 দিন পরে হচ্ছে আপুর মৃত্যুবার্ষিকী। তো এই সময়টায় হচ্ছে আজকে সারাদিন সকালে ঘুম থেকে উঠি আমাদের আপুকে নিয়ে হচ্ছে আলোচনা। আজকে আমরা বাইরে ঘুরছি, কিন্তু আপুকে নিয়ে আমাদের বেশিরভাগ কথাগুলো হচ্ছে। শ্বশুরবাড়িতে আমার কাজে সাপোর্ট করার জন্য 2জন মানুষ ছিল। একজন ছিল হচ্ছে আমার ননাস, আর একজন ছিল হচ্ছে আমার শাশুড়ি। এই 2টা মানুষ আমার যে কোনো কাজের চোখ বন্ধ করে কিন্তু আমার উপর আস্থা রাখতো।
যাই হোক, আল্লাহ দুজন কি হচ্ছে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে, কিছুই করার নেই। তাদের কথা মনে পড়লে এখন শুধু তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই আমাদের করার থাকে না। ছোট বাচ্চা মেয়েটার জন্য খুবই খারাপ লাগে। আপু যখন মারা যায় তখন আপুর মেয়ের বয়স ছিল 3 বছর। আমি এবং আমার হাজব্যান্ড আপুর ছোট মেয়েটাকে আনতে চেয়েছিলাম, কিন্তু ননাসের হাজব্যান্ড এবং তার শ্বশুরবাড়ির মানুষ কেউই কিন্তু এটাতে রাজি হয়নি। তো যাই হোক, তারপর আমরা জোর করে আনিনি, কেননা ননাসের আবার হাজব্যান্ডের প্রচুর অর্থ সম্পদ রয়েছে, তো মেয়েটা এর থেকে বঞ্চিত হয়ে যায়, সেটা আমরা চাই না। তো আমরা চেয়েছিলাম হচ্ছে ননাসের শাশুড়ি নামে মামলা করার জন্য, যেহেতু তাদের এই অত্যাচারের জন্যই আজকে আপুর এই অবস্থা। তো ওই সময় যখন আমরা সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম তখন কিন্তু আমার শ্বশুর বাধা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার শ্বশুর চাচ্ছিল তার বোনের কোনো শাস্তি হোক। তার কথা ছিল যে এটাই, যে ননাস যেহেতু মারাই গিয়েছে তাকে তো ফিরিয়ে আনা যাবে না, তো তার বোনের জন্য আর কোনো ক্ষতি না হয়। তো তার জন্যই কিন্তু আমরা তার পরবর্তী কোনো মামলা দেইনি। আমাদের কিন্তু নিজের পরিবারের মধ্যেই পুলিশ এবং ওসি রয়েছে, তো যার কারণে মামলা দেওয়া আমাদের জন্য খুব সহজ হয়ে যেত। তো যাই হোক, যেহেতু শ্বশুর নিষেধ করেছে তো সেই কারণে আমরা ঝামেলা করি। তো এটা হচ্ছে আমরা রাতের বেলা বিচে ঘুরতে এসেছিলাম। এখন কিন্তু প্রায় রাত 10টার মতো বাজে। রাতের বেলা এমন বিচের কাছে বসে থাকতে কি পরিমাণে যে শান্তি লাগে। তো এইখানে দেখেন একদম নিরিবিলি, খুব মানুষজন কম রয়েছে। আর এইখানে হচ্ছে বালুর একটা স্তূপ রয়েছে, যেটার হচ্ছে এই পর্যন্ত হচ্ছে ঢেউটা আসে, মানে সমুদ্রের ঢেউ কিন্তু এরকম কাছে চলে আসে রাতের দিকে। আমরা এখানে অনেক সময় বসেছিলাম, বাতাস আসছিল এবং ঢেউয়ের শব্দ খুব ভালো লাগছিল। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে মশা কামড়া ছিল, যার কারণে উঠে চলে আসে। আর এরকম হচ্ছে রাতের বেলা মানুষ 2টা-3টা অবধি কিন্তু এখানে বসে থাকে, বাট আমরা অত রাত পর্যন্ত বসে থাকিনি। সমুদ্রের পার যেহেতু এটা তো আসলে সেফ যে একটা জায়গা না, তো যার কারণে আমরা এখান থেকে কিছুক্ষণ বসে চলে যাই। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিসোর্ট। তো রিসোর্টেরই পাশে হচ্ছে ওটা তো আমাদের বে ওয়াচ, আর এটা হচ্ছে বে লাঞ্চ, মানে ওদেরই এইটা আবার একটা সুন্দর বসার জায়গা এবং খাওয়ার জায়গা করেছে। তো আমাদের গত ব্যাচে কিন্তু অনেকে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু গত ব্যাচে আমরা অনেককে সিট দিতে পারিনি। তো এখন কিন্তু নতুন ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে, যারা কিনা কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু এখন ভর্তি হতে পারেন। কোর্সটা কিন্তু আপনারা যে যেখানে আছেন না কেন ওখানে বসে করতে পারবেন। এটা কিন্তু অনলাইন কোর্স। যারা আপনারা রয়েছেন ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন, নিজের ফেস না দেখিয়ে, ক্যামেরার সামনে না এসে, কথা না বলে যারা কিনা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে কাজ করে ইনকাম করতে পারবেন। তো আমরা সেভাবে কাজগুলো শিখাই যেন আপনি যেভাবে চাচ্ছেন পর্দার আড়াল থেকে কিন্তু কাজ করতে পারবেন। এখানে শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেওয়া কাজ না, এখানে অনেক কাজ থাকে যেগুলো মেনে আপনি কাজ করলে তবে কিন্তু আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। একটা প্রপারলি চ্যানেল খোলা থেকে শুরু করে সঠিক নিয়মে ভিডিও আপলোড, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, চ্যানেল এসইও করা থেকে শুরু করে ভিডিও ভাইরাল করার নিয়ম রয়েছে, যে নিয়ম মেনে যদি আপনি কাজ করেন তবে আপনার ভিডিও কিন্তু দর্শক পর্যন্ত পৌঁছাবে। তো এই কাজগুলো কিন্তু বিস্তারিতভাবে আমাদের কোর্সে শেখানো হয়। তো যারা কোর্স করতে যাচ্ছেন উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে, এখানে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারে মেসেজ দিতে পারেন। তো এইখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে সামনে দোলনা ছিল, তো দোলনার দিকটাতে আমরা বসলাম না, কারণ ওইখানে হচ্ছে অনেকে ছবি তুলছে, তো যার কোনো দিকে আমরা যাইনি। আমরা হচ্ছে ওইখানে কিছুক্ষণ বিচের কাছে বসে তারপর হচ্ছে খাবার অর্ডার করেছি, চিকেন তান্দুরি, সেই সাথে হচ্ছে দিয়েছিলাম পরোটা। তো এইখানে চিকেন দেখে জাস্ট আমরা হতাশ। ফুল চিকেন এবং হাফ চিকেন দুইটা হচ্ছে 2 রকমের প্রাইস ছিল, তো আমরা হাফটা নিয়েছি, যেহেতু রাতের দিকে আমরা আবার খাবার খাবো। আর সন্ধ্যার দিকে আমরা একটু হালকা নাস্তা করেছিলাম, তো ভাবলাম যে অল্প কিছু নেই, আর এইগুলো খেয়ে তো আসলে তেমন পেট ভরবে না। তো তারপরও চিকেনের সাইজটা দেখে আমরা খুবই হাসছিলাম। আমাদের হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ডের 2টা চিকেন মিলিয়ে হচ্ছে 450 টাকা দাম রেখেছে, এবং এক একটা পরোটার দাম জাস্ট 60 টাকা করে, যেইখানে আমরা আমাদের বাসার সামনের হোটেল থেকে খাই 10 টাকা পিস। আর এইখানের হচ্ছে যে পরোটাটা দিয়েছিল খুবই পাতলা এবং সাইজে ছোট। তো যাই হোক, সেটাকে আবার মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছে। ওদের অনেক খাবারের সিস্টেম আসলে হয় কি, যখন আপনি 5 স্টার হোটেলে যাবেন, আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলোর দাম, খাবারের দাম খুবই হাই থাকে এবং খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি একদমই বাজে থাকে। আমার হাজব্যান্ড তো এক প্রকার রাগ হয়ে গিয়েছিল এখানে রিসেপশনে যে লোকটা ছিল, তো ওনাকে বলার পর তো উনি বলতেছে যে স্যার আসলে আমাদের তো কিছু করে নেই, আমরা তো এরকম ভাবি সবাইকে সার্ভ করছি। তো পরে উনি বলতেছে যে আপনারা এভাবে সার্চ করতেছেন, কাস্টমার কিছু বলে না দেখি তো আপনারা এরকমভাবে সুযোগ পাচ্ছেন। দামটা নিয়ে কিন্তু আমাদের সমস্যা না, আমাদের সমস্যা ছিল যে খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটিটা একদমই লো ছিল। তো তোমরা হচ্ছে আর এক পিস চিকেন বাড়িয়ে দাও বা চিকেনের সাইজটা বড় দাও, তাহলে কিন্তু ঠিক ছিল। তো যাই হোক, খাবার খেয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই মুড অফ হয়ে গিয়েছে। এটা ব্যাপার না, তো ছাদে হচ্ছে আমাদের যে রিসোর্টের উপরে যে রুফটপ আছে ওখানে খুব সুন্দরভাবে আয়োজন হয়েছে, তোমরা রাতে দিয়ে কিন্তু সেখানে যাবো খাওয়া দাওয়া করতে। এই তো বাহির থেকে এখন রিসোর্টের ভিতরে আসলাম, একটু ভিডিও করে নিচ্ছি। আর পাশাপাশি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।